সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার, যাকে আমরা সবাই নিরপেক্ষ হিসেবে গ্রহণ করব, সেই ধরনের সরকার হওয়া উচিত। বর্তমান সরকারকেও সেইভাবে হয়তো চিন্তা করতে হবে যে আমরা নিরপেক্ষতা বজায় রাখতে হলে কী করতে হবে, সেই ধরনের বন্দোবস্ত তাদের নেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত ধারণা এবং আমরা মনে করি এটাই হলেই সামনের দিকে দেশ এগিয়ে যাবে এবং ভবিষ্যতের যে কোনো অস্থিতিশীলতা থেকে আমরা রক্ষা পাব। এবার হয়তো দীর্ঘদিন সংগ্রাম করে শেখ হাসিনাকে উৎখাত করতে হয়েছে, কিন্তু এর পরবর্তীকালে যদি একই ধরনের কারণে সরকার পরিবর্তনের কোনো রকম ডাক আসে, খুব বেশি দিনের হয়তো সময় লাগতে পারে। তবে আমরা কি খালি এটাই করতে থাকব? একটা কথা মনে রাখবেন, এই দেশ হলো ওভার পপুলেটেড কান্ট্রি, আমরা অধিক জনসংখ্যার দেশ, আর এই দেশ হলো স্বল্প সম্পদের দেশ, স্কার্স রিসোর্স অ্যান্ড ওভার পপুলেটেড কান্ট্রি। এই দেশে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, হানাহানি কাটাকাটি হতে পারে, সমস্ত ধরনের মানবিক বিপর্যস্ততা, মানুষের বেঁচে থাকার কোনো স্বাভাবিকতা না থাকতে পারে। এই ধরনের পরিস্থিতিতে যাওয়া আমাদের মতো দেশের জন্য খুব বেশি একটা কঠিন ব্যাপার নয়। আমরা এটাকে কখনোই জোর করে তাদের টেনে নিয়ে যেতে চাই না। জান মাল এবং ইজ্জতের নিরাপত্তা বিধান প্রত্যেকটি নাগরিকের সাধারণভাবে একটা প্রত্যাশা থাকে, সরকারের কাছে দাবি থাকে। তার জন্য সব ধরনের ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হয় এবং জনগণ তার জন্য যথেষ্ট পরিমাণে ট্যাক্সের টাকা তাদের হাতে সমর্পণ করেন, তাদেরকে সব রকম ক্ষমতা দেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, তাতে জান মাল এবং ইজ্জতের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। কেউ কোনো সময় নিশ্চিতভাবে বলতে পারবেন না যে উনি নিরাপদ আছেন, শারীরিকভাবে নিরাপদ আছেন, ওনার মান সম্মান নিরাপদ আছে, অথবা ওদের সহায় সম্পত্তি নিরাপদ আছে। কোন সময় থাকবে, কোন সময় থাকবে না, কেউ বলতে পারছেন না। আইন রক্ষাকারী বাহিনীসমূহ সম্পূর্ণভাবে তাদের সম্পূর্ণ কার্যকলাপের মধ্যে একটা বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি। সব কিছু মনে হচ্ছে যেন ভেঙে পড়ছে। দুষ্টের দমন এবং শিষ্টের পালন, যেখানে রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত, সেখানে আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছি যে দুষ্টের পালন এবং শিষ্টের দমন হচ্ছে। অনেক খুনি, ডাকাত, দাগী আসামি তারা বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে, নির্বিঘ্নে চলাচল করছে। সেখানে নিরপরাধ, সম্পূর্ণ নিরপরাধ, যারা কোনো রকম কোনো ঝামেলার মধ্যে জড়িত না, এমনকি যারা রাজনীতির সঙ্গেও জড়িত না, কোনো কিছুর মধ্যে তাদের কিছু নেই, তারা দেশে বসবাস করতে চায়, সুখে শান্তিতে থাকার চেষ্টা করে, নিরাপদে থাকার, তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নানানভাবে তাদের উপরে মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং এই মিথ্যা মামলা আইন রক্ষাকারী বাহিনী, যেগুলো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এমনিতে কার্যকর নয়, সেটা তো একটা জিনিস। কিন্তু আর একটা জিনিস আমরা এখন লক্ষ্য করছি, সেটা হলো তারা কিছু কিছু ব্যাপারে কার্যকর। সেটা হলো এই নিরীহ মানুষগুলিকে অনেক সময় অনেক অযথা হয়রানির শিকার করতে হচ্ছে তাদের কারণে। বিভিন্ন সময় তাদেরকে সবাই জানে মামলাগুলি ভুয়া মামলা, তারপরেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের বাসায় গিয়ে তাদেরকে আটক করা হচ্ছে, আটক করার হুমকি দিয়ে তাদের থেকে অর্থ আদায় করা হচ্ছে। বিভিন্নভাবে ঘুষ বাণিজ্য চলছে। মামলা দেওয়ার ব্যাপারে কিছু লোক নিরাপদ মানুষের নামে মামলা দিয়ে সেখানে একটা বাণিজ্য সৃষ্টি করেছে। আবার সেই মানুষগুলি যখন বাসায় এসে ঘুমাতে চায়, তখন রাতের বেলা তার উপরে হামলা, তার উপর নানান রকম নির্যাতন, তার উপর হুমকি, তাকে আবার সেখানে সেগুলো রক্ষা করার জন্য পয়সা দিতে হচ্ছে। মামলা যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে আদালতে, সবাই জানেন যে এরা সত্যিকার অর্থে কোনো দোষী নয়। মোটামুটি সবাই আমরা জানি কোন লোক দোষী হতে পারে, কোন লোক দোষী নয়। যাকে বাদী, যে মানুষকে চিনে না, যে আসামিকে বাদী চিনে না, সেই আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে এবং আদালতে তাকে কোনো রকম জামিন দেওয়া হচ্ছে না এবং তার এগেনস্টে এফআইআর করার জন্য অর্ডার দেওয়া হচ্ছে এবং সেখানে একটা বড় ধরনের বাণিজ্য হচ্ছে। যারা সেটা থেকে উদ্ধার করতে পারেন সেজন্য তারপরে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছে। জেলখানায় নেওয়ার পরে জেলখানার মধ্যে পর্যন্ত তাদেরকে নানান রকমভাবে নিপীড়ন, নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাদেরকে অনেক ধরনের ঘুষ দুর্নীতির মাধ্যমে তাদেরকে বেঁচে থাকতে হচ্ছে, নানানভাবে তাদেরকে। তো এই ধরনের কতগুলি হয়রানিমূলক কাজ সমানে চলছে। কিন্তু স্বাভাবিকভাবে যে মানুষ, একটা নিরীহ মানুষ রাস্তা দিয়ে যাবে, তাকে যখন
মারতে আসছে সেখানে আমরা কোনো আইন রক্ষাকারী বাহিনী দেখছি না। তাকে যখন খুন করতে আসছে তখন দেখি না। বাসের ভিতর ঢুকে যখন ছিনতাই করতে আসছে, মানে নারীদেরকে ধর্ষণ করার মতো ঘটনা ঘটছে বাসের ভিতরে, তখন করতে কিন্তু আমরা সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের রক্ষা করতে দেখি নাই। দেশে একটা ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদিকে মানুষের উপরে অসহায় নিরপরাধ মানুষের নির্যাতন, আরেকদিকে অপরাধীদের অভয়ারণ্য, মানে এখানে ভয়ের কিছু নেই, সেই অবস্থা দাঁড়িয়ে গেছে। সেটি এক জিনিস, এবং কে কাকে নিয়ন্ত্রণ করছেন আমরা জানি না, কার অধীনে কি হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। সর্বক্ষেত্রেই একটা বিশৃঙ্খলা, যার যা দায়িত্ব মনে হচ্ছে সেই দায়িত্ব পালন করতে উনি অপারগ অথবা করছেন না। বাজারের জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়বে, এটা স্বাভাবিক, অনেক সময় বাড়তে পারে। সরকারের একটা দায়িত্ব আছে যে যদি জিনিসপত্র মানুষের স্বাভাবিক তাদের যে আয় তার মধ্যে কিনতে না পারে, তাদের কিভাবে বাঁচবে তার একটা ব্যবস্থা করা। তার জন্য সরকার রেশন দিতে পারেন, বিভিন্নভাবে সহায়তা করতে পারেন। আমাদের আশেপাশে অনেক দেশে করছে, ভারতে করা হয়, বিনামূল্যে সমস্ত চাল ডাল দেওয়া হয়, বিনামূল্যে মানুষকে রাখা হয়, তাদের স্কুলের খরচ দেওয়া হয়, তাদের চিকিৎসার খরচ দেওয়া হয়, সরকার ক্যাশ টাকা দেন, ছেলে মেয়েদের বিয়ের খরচ দেন, এমনকি মানুষের মারা গেলে তাদের যে শেষ পর্যন্ত যে আয়োজন অনুষ্ঠান তার জন্য পর্যন্ত সরকার অর্থ ব্যয় করেন। আমাদের মানুষ না খেয়ে থাকছে, টিসিবি দিয়ে কতগুলো কার্ড দেওয়া হয় সেই মানধাতার আমলের থেকে, যখন কোনো দরকার ছিল না, যখন মানুষের তেমনভাবে টিসিবি নিতে চাইতো না, তখন যেটা চালু করা হয়েছিল সেই সিস্টেমই এখন চালু করা হয়েছে। চালু মিল ফ্যাক্টরি 20,000 25,000 মানুষ চাকরি করে, বিভিন্ন জায়গায় 10-15 হাজার লোক চাকরি করে, সেই সব মিল ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। ইচ্ছা করলেই তাদেরকে চালু রাখা যেত। সরকার দায়িত্বশীল হলেই অন্তত চালু যে কর্মসংস্থান সুযোগগুলি সেগুলোকে চালু রাখার ব্যবস্থা করতে পারত। কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি যেগুলো চালু ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অত্যন্ত খালি শুধু প্রতিহিংসার জন্য, তো ঘৃণার কারণে, ঘৃণার প্রতিহিংসা এই সরকারের একটা প্রচার করা, এবং সেগুলোকে নিয়ে একটা বিশাল একটা বাণিজ্য করা শুরু হয়ে গেছে এখানে। ওনারা যাকে বলবেন ফেসিবাদের বিরুদ্ধে তারাই ফেসিবাদের বিরুদ্ধে, আর যাদের বলবেন ফেসিবাদের দোসর ফেসিবাদ তারাই ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর করে ওনারা নিজের ইচ্ছায় দেশকে ভাগ করেছেন। এবং দেশের মধ্যে ঘৃণা, আপনি ফেসিবাদ বিরোধী, আপনি ফেসিবাদের উপরে ঘৃণা করেন, তাদেরকে প্রতিহিংসা নেন, তাদের পিছিয়ে লেগে যান, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেন, তাদের বিল্ডিং ভেঙে দেন, এই ধরনের রাজনীতি প্রচলিত করা হচ্ছে। এই ধরনের রাজনীতিকে আমরা প্রমোট করছি সরকারিভাবে। দুর্ভাগ্যের বিষয় হলো এইটাই। ফলে এই পরিস্থিতিতে যখন আইন শৃঙ্খলা নাই, যখন মানুষে এমনিতেই রাহাজানি চুরি বেড়ে যাচ্ছে, তখন আমরা রাজনৈতিকভাবে দেশে বিভক্ত করে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছি। এখন দেশকে আমরা গৃহযুদ্ধ নিয়ে যে দেশকে কি ফেইল্ড স্টেট করব? একটা ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্র করার পরে তারপরে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় যাব আমরা? আমাদের বউ ছেলে সামনের দিকে, আমাদের নাতি নাতনি কোথায় যাবে? কোন দেশে যাবে?